সারা পৃথিবীতে একদিন বিভিন্ন কর্তৃপক্ষ, বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, সমাজের কর্তৃপক্ষ তাদেরকে মনে করিয়ে দিতে হয় যে মুক্ত গণমাধ্যম থাকা জরুরি। বাংলাদেশে আজকের দিনে যখন আমরা মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি, ঠিক তার 1 বছর আগেও সম্পাদক পরিষদ থেকে এই দিনে আমরা এই দিবসটি পালন করেছিলাম। কিন্তু এই দুইটি দিবসের মধ্যে অনেক অনেক পার্থক্য সূচিত হয়েছে, কিংবা আমি বলবো পার্থক্য সূচিত হবার লক্ষণগুলি দেখা দিয়েছে। সেটা আমরা কতটা ইতিবাচক পরিণতির দিকে নিয়ে যেতে পারি, এবং সেটা শুধু গণমাধ্যম কর্মীদের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে প্রধানত রাষ্ট্র যারা পরিচালনা করেন, যারা আইন প্রণয়ন করেন, যারা আইন পরিবর্তন করেন, তাদের উপরও অনেকাংশে নির্ভর করে। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন কয়েকজন সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুমান করা যায় যদি সবকিছু ঠিকঠাক থাকে, তারা আগামী দিনে একটা নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবেন, তাদের অনেকে এখানে উপস্থিত আছেন। তাদেরকে আমরা শুধু অত্যন্ত বিনয়ের সঙ্গে এইটুকু বলে আলাপটা শুরু করতে চাই যে বাংলাদেশ এখনো পর্যন্ত সারা পৃথিবীতে গণমাধ্যমের স্বাধীনতার তালিকায় কয়েকশো দেশের অনেক নিচে অবস্থান করছে। এটা শুধু যে এই দেশের গণমাধ্যম কর্মীদের জন্য লজ্জাজনক, দেশের মানুষের জন্য ক্ষতিকর, শুধু তাই নয়, এই দেশের যারা রাজনীতিক, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের জন্য এটা কোনো অবস্থায় গৌরবের হতে পারে না। কারণ প্রধানত গণমাধ্যমের স্বাধীনতা বিপন্ন করবার ক্ষেত্রে রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা পরিচালক বৃন্দ যেই সমস্ত আইন কানুনের মাধ্যমে এবং এক্সট্রা লিগ্যাল ব্যবস্থার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়, তার জন্য প্রধানত রাজনীতিকরা দায়ী। ফলে তাদের প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা সহ, বিশেষত এই সময়ে যারা গত 15 বছর ধরে, এখন প্রায় 16 বছর হয়ে গেছে, 15 বছর ধরে নানা ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নানা নিপীড়নের শিকার হয়েছেন, এবং তাদের পাশাপাশি অনেক সংবাদকর্মী নানা কুখ্যাত আইনের কারণে অথবা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণীত সরকারি পদক্ষেপের কারণে সংবাদকর্মীরা নানাভাবে ভুগেছেন, নির্যাতন সহ্য করেছেন। সেই সময় পরবর্তীকালে যারা সামনে যে সেই সরকারের পতনের মধ্য দিয়ে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনার দ্বার উন্মোচন করবার ক্ষেত্রে এই মুহূর্তে সমাজের সর্বস্তরের মানুষ আমরা লক্ষ্য করি এক ধরনের ইতিবাচক ধারণা পোষণ করেন, এবং আগামীতে যারা সরকারে যাবেন বলে মনে হয়, তাদের সম্মানের জন্যে, দেশের জন্যে এবং সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্যে আমরা আজকের এই অনুষ্ঠানটা এই বছর এইভাবে পরিকল্পনা করেছি, এবং আশা করি সেটা তার অত্যন্ত মনোযোগ দিয়ে নিজেদের স্বার্থে, আমাদের স্বার্থে এবং দেশের স্বার্থে শুনবেন। আমরা এই মুহূর্তে যে সরকার প্রতিষ্ঠিত আছে, সেই সরকারের ক্ষমতায় থাকবার পরিপূর্ণ রাজনৈতিক ন্যায্যতা রয়েছে। আমি বলছি রাজনৈতিক ন্যায্যতা এই কারণে যে একটা স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ফর্মে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের প্রায় প্রত্যেকের সক্রিয় অনুমোদনের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত আছে। কিন্তু সরকার যখন আমাদেরকে প্রথম থেকে নিজেদেরকে একটা সংস্কারমুখী সরকার হিসেবে নিজেদেরকে নিজেরা ঘোষণা দিয়েছেন, এবং আমরাও গণতান্ত্রিক সংস্কারের জন্য সারা দেশের মুখ, সারা দেশের জনগণ যখন উন্মুখ রয়েছে বলে আমরা দেখেছি, সেই সরকার কাছে ব্যাপারে ইতিমধ্যেই আমাদের অনেকের দিক থেকে কিছু হতাশারও তৈরি হয়েছে। যেমন ধরুন, আমরা জানি গণতান্ত্রিক সংস্কারের জন্য অনেকগুলি কমিশন গঠিত হয়েছে, রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার ইত্যাদি ইত্যাদি, অর্থনৈতিক সংস্কার, স্বাস্থ্য সংস্কার,
মিডিয়া সংস্কারের ব্যাপারেও কমিশন গঠিত হয়েছে, কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে জানি এবং বুঝতে পারি এমন কিছু কিছু আইন প্রত্যাহার করবার ব্যাপারে, বাতিল করবার ব্যাপারে এই কমিশন গঠিত হবার বহু পূর্বে সমাজের মধ্যে কতগুলি কনসেনসাস হয়ে রয়েছে। সেইগুলো বাতিল করবার জন্য কোন সংস্কার কমিশনের প্রয়োজন ছিল না। কিংবা ধরুন এমন কতগুলি কথা সরকার আমাদেরকে ক্ষমতায় আসবার পরেই বলেছেন যে কিছু কিছু দেশের সঙ্গে যে অসম চুক্তি হয়েছে আন্তর্জাতিক, সেই চুক্তিগুলি তারা রিভিউ করবেন। সেইগুলো কিভাবে কি রিভিউ করবার কোন প্রক্রিয়া আমরা এখনো লক্ষ্য করি নাই। কিংবা ধরুন তারা যে আরো কতগুলি কনফিউশন তৈরি করেছেন, যেমন ধরুন তারা একটা ডিক্লারেশনের কথা বলছেন, জাতীয় ঐক্য সংক্রান্ত কথাটা শুনলে খুব ভালো লাগে, কারণ পৃথিবীতে কোন দেশ তার সংকটকালে যদি কখনো সংকটের মুখোমুখি পড়ে, একটা জাতীয় ঐক্য ছাড়া সেই সংকট মোকাবেলার কোনো পথ থাকে না। বাংলাদেশে বহু বছর ধরে, প্রায় 53-54 বছর ধরে আমরা বাংলাদেশের সংকটকালে সকল রাজনৈতিক স্টেক হোল্ডারদের একমত হতে দেখি নাই। কিন্তু এইবার যে ঘোষণাটা এসেছিল, আমরা সত্যি সত্যি মিডিয়ার পক্ষ থেকে বলুন, নাগরিকদের পক্ষ থেকে বলুন, ব্যক্তি মানুষ হিসেবে বলুন, আমরা খুশি হয়েছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই ঐক্যের যে একটা নীতিগত অবস্থান রাজনৈতিক দলগুলি এগ্রি করেছেন বা সরকারের দিক থেকে প্রস্তাব করা হয়েছে, সেটা হচ্ছে কমন মিনিমাম যে সমস্ত সংস্কারের কথা তারা আলোচনা আসবে সেগুলি গৃহীত হবে। এইটা খুবই ট্রিকি, প্রতারণামূলক একটা প্রতিপাদ্য বলে আমার কাছে মনে হয়। কেন মনে হয় তার কিছু লক্ষণ আমরা চারিদিকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। 5টা দল বা 5টা সংগঠন যদি রাজনৈতিকভাবে পূর্ববর্তী সরকারকে গতিচ্যুত করবার জন্য সংগ্রাম করে থাকে, এই 5টা বা 10টা দলের 5 বা 10 রকমের রাজনীতি আছে। তাদের একজনের যেটা ম্যাক্সিমাম, আরেকজনের জন্য তা মিনিমাম। আমরা ইতিমধ্যে আলোচনা শুনতে পাচ্ছি, কেউ কেউ বলছেন এই তারা আন্দোলনের সঙ্গে সক্রিয় ছিলেন, যেমন তারা 16ই ডিসেম্বরের বিজয় দিবস মানেন না, এইটা তার জন্য মিনিমাম। এখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ বসে আছেন তারা কি এই মিনিমামে এগ্রি করবেন? তা নাহলে ঐক্য হবে না। আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে নারীর সমান অধিকার নিয়ে যে সমাজের মধ্যে যে দীর্ঘকাল ধরে সংগ্রাম চলছে, সেই ব্যাপারে অনেক রাজনৈতিক সংগঠনের যারা এই কনসেনসাসের জাতীয় কনসেনসাসের প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তারা অত্যন্ত বিরূপ আচরণ করছেন। অর্থাৎ বাংলাদেশের যে দেশ তৈরি হয়েছে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, তার যে তৎকালীন স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র যদি যে কোনো কনসেনসাসের মধ্যে বটম লাইন না হয় এবং সেই দিনকার যে ঘোষণা সেটাকে প্রতিষ্ঠা এমনকি বিকশিত বা তার অধিকারগুলিকে সম্প্রসারিত করবার জন্য যদি জাতীয় ঐক্য না হয়, সেই ঐক্যের ভিত্তিতে তথাকথিত কমন মিনিমামের ভিত্তিতে যে প্রস্তাব তারা আসবে, সেটা বাংলাদেশের গণতন্ত্রপরায়ণ মানুষকে প্রত্যাখ্যান করা ছাড়া কোনো পথ থাকবে না। এবং সেই ক্ষেত্রে মানুষ প্রত্যেকে একে একে গিয়ে সবসময় প্রতিবাদ করে না, তার জন্য তার গণমাধ্যমকে মানুষের চিন্তার প্রতিফলক হিসেবে তাকে এগিয়ে আসতে হয়। ফলে আমরা একদিকে যেমন একটা নতুন পরিস্থিতিতে এক ধরনের আশাবাদী হয়ে উঠছি, একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে এবং তার পক্ষে যারা সায় দিচ্ছেন অন্তত কতগুলি ব্যাপারে, সেই দিক থেকে আমরা আশঙ্কা প্রকাশ করা ছাড়া আমাদের কোনো পথ থাকে না। এখানে অত্যন্ত কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা আছেন। বাংলাদেশে যে সংবাদপত্রের স্বাধীনতা দরকার, গণমাধ্যমের স্বাধীনতা দরকার, এই কথাটা নতুন করে বলবার কিচ্ছু নেই। যেমন ধরুন সেই সংস্কারের মধ্যে আমরা দেখেছি, সংস্কার কমিশনের রিপোর্ট আমি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়েছি। ধরুন যে 39 ধারায় বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধানের বাক ব্যক্তি এবং বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে, তা রীতিমতো বিমূর্ত
এবং সেইটাকে ভালো করে ব্যাখ্যা করলে প্রতারণামূলক মনে হবে। 1 নম্বরে বলা হয়েছে চিন্তার স্বাধীনতা দেওয়া হলো। চিন্তার স্বাধীনতা কারো কাউকে দিতে হয় না, কারণ চিন্তা একা একা আমরা প্রত্যেকে করতে পারি। বিবেকের স্বাধীনতা দেওয়া হলো। বিবেক যদি সক্রিয় থাকে, হ্যাঁ, তাহলে সেইটাও কারোর স্বাধীনতা দেওয়া না দেওয়ার উপর নির্ভর করে না। কিন্তু চিন্তা এবং বিবেকের সমাজে চর্চা করবার ক্ষেত্রে রাষ্ট্রীয় সংবিধানের গণতান্ত্রিক অনুমোদন প্রয়োজন হয়। সেই অনুমোদন দেওয়ার ক্ষেত্রে শর্ত যেগুলো দেওয়া আছে, সেই শর্তগুলো আমরা মনে করি যারা এখন এই সংবিধান প্রক্রিয়ার সংশোধন প্রক্রিয়া নিয়ে বা কাজ করছেন, হ্যাঁ, তাদের মনে রাখা দরকার ওইগুলি পুনর্লিখন কিংবা প্রত্যাহার করা ছাড়া বাংলাদেশে চিন্তা বা ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করা যায় না। যেমন ধরুন বলা আছে যে আপনার চিন্তা, আমরা বিশ্বাস করি যে সমস্ত স্বাধীনতাই সীমিত। সরকারের যেমন, রাষ্ট্রের যেমন স্বাধীনতা সীমিত, তেমনি নাগরিকদেরও কোনো যে অধিকারের কথা বলা হয় সেটা অসীম হতে পারে না। ক্ষমতাকে সীমায়িত করা যে কোনো কর্তৃপক্ষের জন্য, যে কোনো নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সীমায়িত করার যে মাত্রা, সেই মাত্রাটার দিকে খেয়াল রাখতে হবে। যেমন ধরুন কোনো রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে অন্য কোনো রাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কোনো মন্তব্য, এমন কোনো লেখা, এমন কোনো ইঙ্গিত দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবৈধ। ইসরায়েল রাষ্ট্র যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সহ প্রত্যক্ষ মদতে প্যালেস্টাইনে বছরের পর বছর ধরে গণহত্যা চালিয়ে যাচ্ছে, সেই গণহত্যার বিরুদ্ধে যদি আমরা কথা বলতে না পারি, তাহলে আমরা আমাদের বিবেকের কাছে কি উত্তর দিব? কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করেন বিদ্যমান সংবিধানের ভিত্তিতে, তারা যদি কেউ দাবি করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, আপনাদের এই প্যালেস্টাইনে তাদের রোল বিরোধী কোনো ভূমিকা নিলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, নাগরিকদের পক্ষে, গণতন্ত্রপরায়ণ নাগরিকদের পক্ষে সেটা কি মেনে নেওয়া সম্ভব? আর যদি সম্ভব হয়, সেখানে বিবেকের কাছে আমরা নিজেরা কিভাবে জবাব দিব? এরকম যেমন ধরুন মানহানিকর কোনো বক্তব্য দেওয়া যাবে না। আপনারা বলুন তো, যেই মানুষ বা যেই ব্যক্তিবর্গ বা যেই কোম্পানি বাংলাদেশের এখানে অর্থ লোপাট করে দেশের বাইরে অবৈধভাবে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করেছে, সেই সমস্ত লোককে যদি আমরা নিশ্চিন্তভাবে শনাক্ত করতে পারি এবং সেই শনাক্তকৃত নাগরিকদের মান সম্মান রক্ষা করা গণমাধ্যমের কর্তব্য, এটা কি আপনারা মানেন? তাহলে তার মান সম্মান ক্ষুণ্ণ করা, তাকে এক্সপোজ করা বাংলাদেশের যে কোনো দেশপ্রেমিক গণতন্ত্রপরায়ণ নাগরিকের কর্তব্য। কিন্তু বাংলাদেশের সংবিধানের মধ্যে ৩৯ ধারায় বিমূর্তভাবে লেখা আছে কারোর মানহানিকর বক্তব্য বলা যাবে না। এই দেশের যারা রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্রের পাওয়ার করিডোরের মধ্য থেকে যারা অন্যায়ভাবে লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেন, যারা এই দেশে কর্মসংস্থানের ব্যবস্থা না করে তার লভ্যাংশ বিদেশে পাচার করেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। এবং এই পরিষ্কার না থাকলে সেই সংবাদ মাধ্যম গণতন্ত্র পরায়ণ এবং জনতার পক্ষাবলম্বী সংবাদ মাধ্যম হতে পারে না। আমি বক্তৃতা লম্বা করব না, আমি শুধু এই কথাটাই বলতে চাই যে আজকে যখন সংস্কারের একটা সময় চলছে, আমরা পরিষ্কার